অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা নতুন তারা। জয়ন্ত এবং নির্মলের চরিত্রে মেঘাদিত্য রায়চৌধুরী, প্রতিমার চরিত্রে রাধিকা ঘোষ, সুধার চরিত্রে কেতকী রায়চৌধুরী। দোতলায় জয়ন্তের শুইবার ঘর। দক্ষিণের দেয়াল ঘেঁষিয়া পিতলের একটা মজবুত খাট, তাহার উপর তকতকে বিছানা সদ্য পাতা হইয়াছে। পাশাপাশি শুইবার মতো স্থান ও বালিশ। খাটের সঙ্গেই দুইটি জানালা খোলা আছে, একটু বারান্দা এবং সামনেই পার্ক। বেশ প্রশস্ত ঘর, পূবে ও পশ্চিমে আরও দুইটি করিয়া জানালা, সবগুলি খোলা। উত্তর দিকে নিচে নামিবার সিঁড়ি, উত্তর পূব কোণে একটা কাঁচের আলমারি, বইয়ে ঠাসা। উত্তর পশ্চিম কোণ হইতে একটু সরিয়া ভিতরের দিকে একটা ড্রেসিং টেবিল এবং তাহারই সন্নিকটে একটি আলনা। টেবিল প্রসাধনী সামগ্রীতে ও আলনা কাপড় ট্রাউজার্সে বোঝাই। দক্ষিণের দেয়ালে একটা ক্লক, উত্তরের দরজা দিয়া ঘরে ঢুকিলেই নজরে পড়ে। ঘড়িতে 4টা প্রায় বাজে। ছোট একটি লিখিবার টেবিল, দুইটি বেতের মোড়া ও একটি ইজি চেয়ারও আছে এদিক ওদিক ছড়ানো। যবনিকা ওঠামাত্রই দেখা গেল প্রতিমা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াইয়া, দুই হাতে দুইটা কাঁচের গ্লাস লইয়া মিছরির পানা নাড়িতেছে। আয়নায় তাহার মুখের ছায়া। দীর্ঘাঙ্গী মেয়ে, বয়স 26 পার হইয়াছে। সীমন্তের সিন্দুর না থাকিলে আরও একটু কম বলিয়া মনে হইতে পারিত। পরনে আটপৌড়ে একখানি ফর্সা শাড়ি, কলাপাতার মতো সবুজ পাড়, গায়ে লং ক্লথের সাদাসিধে ব্লাউজ, হাতায় বাহুর উপরে রঙিন সুতার কাজ করা। চুলগুলি ঘোমটার অন্তরাল হইতে কাঁধ বাহিয়া বুকে পিঠে বিপর্যস্ত হইয়া আছে। খাটো চুল। একটা কাঁচের গ্লাসে মিছরির জল রাখিয়া একটা বই দিয়া ঢাকিয়া প্রতিমা আয়নার দিকে পিছন করিয়া দাঁড়াইল। এবার মুখ দেখা গিয়াছে। প্রতিমার গায়ের রং কালো, মিঠে মিঠে কালো, মুখখানি লাবণ্যে মাখিয়া আছে। মুখের চেহারা একটু রোগা বলিয়া চক্ষু দুইটিকে বড় মনে হয়। পিঠের উপর ঘোমটাটাকে ফেলিয়া দিয়া প্রতিমা চুলগুলিকে খোঁপা করিয়া বাঁধিবা রাখিবার জন্য হাত তুলিয়াছে, এমন সময় সিঁড়িতে জুতার শব্দ শোনা গেল। প্রতিমা একটু সচকিত হইয়া ঘড়ির দিকে তাকাইল। জুতার শব্দ অত্যন্ত লঘু মন্থর, তবু জুতার শব্দকে পরিচিত ভাবিয়াই প্রতিমা আর পিছন ফিরিল না। সামনের পার্কে একটা ফেরিওয়ালা কতগুলি ছেলেকে কাঠি বরফ বিক্রি করিতেছে, তাহাই দেখিতেছে। পিছনে অর্থাৎ উত্তরে দরজা দিয়া একটি ভদ্রলোক ঘরে ঢুকিল। নাম নির্মল বন্দ্যোপাধ্যায়, বয়স 32। বেশভূষা পরিচ্ছন্ন হইলেও দামি নয়, নেহাতি সাধারণ। চোখে মুখে সপ্রতিভা ভাব। চাপা ঠোঁট দেখিলে ভদ্রলোকটিকে একটু কঠোর প্রকৃতি বলিয়া মনে হয়। চুল উস্কো খুস্কো, চেহারায় কীরকম একটা রুক্ষতা আছে। ঘরে ঢুকিয়া পা টিপিয়া টিপিয়া ধীরে ধীরে প্রতিমার নিকটবর্তী হইতে লাগিল। প্রতিমার চোখ প্রায় টিপিয়া ধরে এমনই সময় প্রতিমা পিছন ফিরিয়া নির্মলকে সহসা দেখিয়া ভীষণ চমকাইয়া উঠিয়া দুই হাত দূরে ছিটকাইয়া গেল। প্রতিমা রীতিমতো ভয় পাইয়া গিয়াছে। এই যে প্রতিমা, নমস্কার। বেশ ভালো আছো? তুমি আপনি কোত্থেকে এলেন? আপাতত মঙ্গল গ্রহ থেকে। চিনতে পারছো না? কিন্তু একদম সোজা উপরে চলে আসবার কি মানে? মানেটা একটু কঠিন নয়, একটু ভেবে দেখলে তুমিই বার করতে পারবে। আচ্ছা, নিচে বৈঠকখানে এসে কার্ড পাঠালে তুমি নেমে কি দেখা করতে? তা পরে বিবেচনা করা যেত, কিন্তু না বলে কয়ে কোনো ভদ্রলোকের বাড়ির অন্তঃপুরে ঢুকে পড়া ভদ্রতা নয়। একটু নয় অভদ্র হলামই, এতে এত দুঃখিত হওয়ার কি আছে? নিচের ঘরও ঘর, এটাও ঘর। নিচের ঘরে লোক ছিল না। বেশ, এই ঘরে না হয় লোক আসতে দিও না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, তোমার বিছানাতে আমি বসছি না। আপনার যদি তার সঙ্গে কোনো দরকার থাকে তবে নিচে গিয়ে অপেক্ষা করুন, তিনি কোর্ট থেকে এক্ষুনি এসে পড়বেন। জয়ন্তবাবুর ফি কত? আমি জানি না। তুমি একটু সুপারিশ করলে আমার একটা মোকদ্দমা উনি বিনা ফিতে করে দিতে পারেন। যদিও জানি শেষ পর্যন্ত আমারই হার হবে, তবু দেখা যাক না। তুমি তাকে একটু বলবে? কিসের মোকদ্দমা? এমনই মানুষের আইন কানুন যে তা নিয়ে মোকদ্দমাই চলে না। আজ যদি আমি তোমাকে নিয়ে এই পার্কের পার থেকে ম্যাডাগাস্কারের দিকে পাড়ি দিই,
আমাকে জেল যেতে হবে। আর জয়ন্তবাবু যে তোমাকে আমার চোখের সামনে দিয়ে দিব্যি তার নিউ মডেল ফিয়েট গাড়িতে করে পালিয়ে নিয়ে গেলেন, তার জন্য আদালতে একটা দরখাস্ত পর্যন্ত করা যাবে না। পিনাল কোডে এর জন্য কোনো সেকশনই নেই। থাকা উচিত, কি বলো, তাই না? তোমরা যখন পুরুষের দয়ায় এমএলসি হতে পারবে, তখন এই বিষয়ে পিনাল কোডকে সংশোধন করবার জন্য বক্তৃতা দিও। আপনার যে এত দূর অধঃপতন ঘটেছে তা আমি কোনো দিনও ভাবিনি। ভদ্রমহিলাকে কি করে সম্বোধন করতে হয় তা পর্যন্ত আপনি জানেন না। তোমার যে এতটা পদোন্নতি হবে তা কিন্তু আমি আগেই জানতাম, মিসেস সেন। তবে কি জানো, তোমাকে 7 বছর 8 মাস প্রতিমা বলে ডেকেছি, নামটা যেন জিভে মেখে আছে। তুমিও তো আমাকে দেখে শত উচ্ছ্বসিত হয়ে প্রথমে তুমি বলে ফেলেছিলে, তারপরে অবশ্য জিভকে শাসন করলে। অভ্যেস প্রতিমা, অভ্যেস। আপনি কখনো ভদ্রলোক নন। তা বোধহয় মিথ্যে কথা বলনি। কোনো ভদ্রলোক এমনি করে অপরিচিত ভদ্রলোকের বাড়িতে ঢুকে পড়ে না। সে হয় চোর নয় মাতাল। কথাটা সত্যি হতো যদি তুমি আমার পরিচিত না হতে। কতদিনের পরিচয় তুমি মনে করতে পারো? খদ্দর বেচে জেলে গেলাম যে বছর, 1920 সন। এটা তো 27। আমাকে তুমি চোর বলো আর মাতালই বলো, সত্যি কথা বলতে কি, তুমি জানো আমি চোরও নই, মাতালও নই। কেন এসেছেন তাহলে? এমনি। তাই ঘরে ঢুকে আমাকে ছুতে হাত বাড়িয়েছিলেন? তোমাকে নয়, তোমার চোখ দুটো ছোবো ভেবেছিলাম আরেকটিবার। তোমাকে অমনি করে উদাসীন হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভারী লোভ হয়েছিল। খুব অন্যায় হয়েছে। নিশ্চয়ই। আপনি কত দূর নষ্ট হয়েছেন যে সে সম্বন্ধে আপনার জ্ঞান পর্যন্ত নেই। আমার স্বামী এক্ষুনি এসে পড়বেন, দয়া করে এখান থেকে চলে যান। আমার অধঃপতন কত দূর হয়েছে তা তুমি জানো না। বেশ, তো তোমার স্বামী আসুন না, শুনেছি তিনি নাকি খুব অতিথিপরায়ণ। না না, সেটা হবে না, আপনি যান। ওপরে চলে আসবার সময় তো কারোর অনুমতি নেওয়ার দরকার বোধ করিনি, একটু না হয় থেকেই গেলাম। গ্লাসে ওটা কি, খাবার জল খাবো? তুমি যে আমার চেয়ে তোমার স্বামীকে বেশি ভয় করো। তিনি তো চোরও নন, আবার মাতালও নন। আমি আপনার সঙ্গে বাজে কথা কয়ে সময় কাটাতে চাই না। আমার ঢের কাজ আছে। সামনেই দরজা, আপনি বেরিয়ে গেলে আমি খুব খুশি হব। তোমার সুখের জন্য একদিন জীবন দিতে পারতাম, আজ সামান্য কটা সিঁড়ি ভাঙতে পারছি না বলে ক্ষমা করো। হাত বাড়িয়ে পাখাটা খুলে দাও না। শুধু শুধু এত ঘামছো কেন? জয়ন্তবাবু আসুন, তার কাছে আমার একটা নালিশ আছে। কি? তিনি এলেই না হয় বলা যাবে। না, বলুন। তিনিই তার বিচার করবেন। না, আপনাকে বলতেই হবে। আমার বিরুদ্ধে কিছু? নইলে কি আমার বিরুদ্ধে? না, আপনি বলুন। আপনি আমার ঢের অনিষ্ট করেছেন। আমি আপনার কাছ থেকে আর অপমান সইব না। অনিষ্ট? অপমান? এসব কি বলছো? আপনি জানেন না আমার কি সর্বনাশ আপনি করেছেন। না, সত্যি আমি জানি না। আপনার পায়ে পড়ি, যদি আপনার মনুষ্যত্ব বলে কোনো জিনিস থাকে তবে এক্ষুনি এখান থেকে চলে যান। মনুষ্যত্ব বলে কোনো পদার্থের আমি অধিকারী কি না তা জানি না, তবে গায়ে যে আমার ধুলো লেগে নেই সেটা বলতে পারি। আপনার সর্বাঙ্গে ধুলো। আপনি যে কত মলিন তাও আপনি জানেন না। জানলে আসতাম না, এটাই বলতে চাও? কিছুই বলতে চাই না, খালি বলছি বেরিয়ে যান আমার বাড়ি থেকে, আমার স্বামীর বাড়ি থেকে। কথাটা সংশোধন করে ভালোই করেছো। আপনি গেলেন না? তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? যদিও তুমি আগের চেয়ে আয়তনে একটু মোটা হয়েছো, বুদ্ধিও তোমার তদরূপ মোটা হয়েছে। জানো তো, আমি স্বদেশী যুগের ডাকাত। যে বাড়িতে ডাকাতি করতে যেতাম সে বাড়ির মেয়েদের দিয়ে নারকোল কুড়িয়ে মুড়ির মোয়া খেতে খেতে ডাকাতি করতাম। আমার ভয় বলে কিছু নেই। লজ্জা বলেও কিচ্ছু নেই। নেই। যে যত বেশি উজ্জ্বল সে তত বেশি নির্লজ্জ, যেমন ধরো সূর্য। তোমার স্বামীর তো শুনেছি খুব ভালো প্র্যাকটিস। বাড়ি ফিরতে 5:30 হবে। ট্রামে আসেন? ও না না না, তোমাদের তো একখানা ফোর্ড আছে, সে ফিয়ারটা বেচে দিলে কেন? আপনি আর কতক্ষণ বসবেন? বাকি জীবনটা নিশ্চয়ই নয়। বেশ নির্জন ঘর, রোদ পড়ে আসছে, আস্তে আস্তে আকাশটাও ঠান্ডা হয়ে উঠবে।
খানিকক্ষণ বসে যেতে ইচ্ছে করছে। বেশ, আপনি বসুন, আমার অনেক কাজ আছে, আমি চললুম। কি কাজ? ওর জন্য এখনো জলখাবার তৈরি করা হয়নি। বেশ তো, চলো না, আমিও যাচ্ছি তোমার সঙ্গে রান্নাঘরে, দুজনে মিলে রাঁধি গে। একদিন এমনই সময়, তারও কিছু আগে হয়তো, তোমাদের সেই ঝামাপুকুর লেনের বাড়ির রান্নাঘরে বসে আমরা দুজন স্টোভ জ্বালিয়ে মোহনভোগ তৈরি করেছিলাম। সেও এইরকম ফাল্গুনের শেষাশেষি। তোমার তারিখটা মনে আছে? আমি তো আর সিআইডি পক্ষের সাক্ষী নই যে সব তারিখ টারিখ মুখস্থ করে রাখবো। অর্থাৎ তোমার স্মরণশক্তি অতটা তীক্ষ্ণ নয়। সেটা নয় বলেই আমাকে যে তুমি বলে ডাকা উচিত তাও তুমি ভুলে গেছো। আমার স্মৃতিশক্তি কিন্তু বেশ টনটনে আছে। তারিখটা হচ্ছে 4 মার্চ 1925। মোহনভোগ করে একটা বাটিতে খাচ্ছিলাম আর পরস্পরকে খাইয়ে দিচ্ছিলাম। তুমি লজ্জায় হাঁই করছিলে না। শেষে একবার তোমার গালে মুখে খানিকটা মোহনভোগ মেখে দিয়েছিলাম, মনে আছে? তুমি জিভ বাড়িয়ে চেটে চেটে খেয়েছিলে। আপনি থাকুন আপনার স্মৃতিশক্তি নিয়ে, আমি চললাম নিচে। তোমাকে এত সামনে দিয়ে যেতে দেখে যে তোমার আঁচল চেপে ধরে বাধা দেব, সেই অধিকারটাও আজ আমার নেই, ইচ্ছাটাও নেই। বেশ, আমি যাচ্ছি, কিন্তু যাবার আগে একটা কথা আমাকে জেনে যেতে হবে। কি কথা? তোমার আমি কি অনিষ্ট করেছি সেটা জেনে যেতে চাই। কি অনিষ্ট করেছেন? আপনি আমার নামে সব জায়গায় দুর্নাম রটিয়ে বেরিয়েছেন। দুর্নাম? হ্যাঁ, আপনি সব জায়গায় বলিয়ে বেড়েছেন যে আপনি আমাকে ভালোবাসেন। ভালোবাসতাম? বলো, সে একটা দুর্নাম হলো? আমি যদি শুনি কেউ আমাকে ভালোবাসতো বলে কাব্য রচনা করছে বা কলেজ স্কোয়ারে বক্তৃতা দিচ্ছে, আমি তাহলে তো দুমুঠ ভরে আকাশ এনে দিতাম। কিন্তু এই কথা প্রচার করে বেড়ানোর দরকারটা কি? তার মানে আপনি আমাকে কোনোদিনও ভালোবাসতেন না। তুমিও তো তোমার স্বামী ও তার আত্মীয় স্বজনকে বলে বেড়াচ্ছ যে আমাকে তুমি কোনোদিন ভালোবাসোনি। তার মানে কি এই যে তুমি আমাকে এই 7 বছর ধরে গভীর ভালোবাসে এসেছো? এইভাবে সবাইকে বলে বেরিয়ে লাভ? ক্ষতি? ক্ষতি প্রচণ্ড, সে আপনি বুঝবেন না। সম্পূর্ণ হয়তো বুঝবো না, কিন্তু কিছু কিছু বুঝি। কিন্তু লাভও যে কত প্রচণ্ড তা তুমি একবারে বুঝবে না। দরকার নেই বুঝে আমার। কিন্তু আমার বোঝানোতে অনেক লাভ আছে। একটা উপমা দেওয়ার লোভ ছাড়তে পারলাম না। খানিক আগে সূর্যের কথা বলছিলাম। সেই সূর্য, তার আলোকে প্রকাশিত উন্মুক্ত করে দেবার জন্যই সূর্যের সার্থকতা। কোথায় অনাবৃষ্টি হলো তা দেখবার সময় তার নেই। কিন্তু সূর্য তো অস্ত গেছে, এখন তো অন্ধকার। হ্যাঁ, জানি এখন অন্ধকার, রাত্রি। কিন্তু রাতেও যে পৃথিবীর আরেক পিঠে সূর্য থাকে সে কথা অস্বীকার করতে পারো কি? পারি, সে রাত্রির যদি অবসান না থাকে। উপমাটা সার্থক হয়েছে। তুমি রাত্রি, অনবিচ্ছিন্ন নিবিড় রাত্রি। আমি সূর্য, চিরজাগ্রত, প্রখর, প্রচুর। তোমার অন্ধকার দূর করতে আমার অভ্যুদয় হয়েছে। চিনতে পারবে প্রতিমা? অসম্ভব। কি অসম্ভব বলো? চুপ করে রইলে কেন? আপনার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক রাখা চলে না। আমাকে ফের তাহলে বসতে হলো। তোমার সঙ্গে রীতিমতো তর্ক করতে হবে। কেন চলে না শুনি? আপনি আমার সমস্ত বিশ্বাস হারিয়েছেন, মিথ্যা কথা প্রচার করে আমার স্বামীকে আমার প্রতি সন্দিগ্ধ করে তুলেছেন। তাই তোমার স্বামী এসে পড়ে আমাকে তোমার সঙ্গে দেখে ফেলেন বলেই বুঝি তুমি এত ঘাবড়াচ্ছিলে। কিন্তু কি মিথ্যে কথা আমি প্রচার করেছি বললে? আমি আপনাকে নাকি বিয়ে করব বলেই এতদিন ভালোবেসেছি। আমি আমি বিশ্বাসঘাতক? বেশ তো, না হয় বিয়ে করবে না বলেই ভালোবেসেছিলে, তাতে কি হয়েছে? দোষটা কোথায়? যা নয় তাই বলে বলে আমাকে লোকের কাছে কলঙ্কিনী করে তুলেছেন আপনি। ভুল, গৌরবময় করে তুলেছি। মিথ্যা যদিও তোমার কিছু থাকে তা তোমার মুকুটমণি হয়েছে। শুনছি তুমিও লোকের কাছে নাকি বলে বেড়াচ্ছ। কি? বারে? কবে? কার কাছে? বলে বেড়াচ্ছ যে তুমি এতদিন আমাকে প্রেমের প্রশ্রয় দিচ্ছিলে কেননা আমি তোমার কাছে এতদিন কাকার মতো ছিলাম নাকি মামার মতো ছিলাম। সত্য কথাই তো বলেছি। সত্য কথা বলনি, তোমার জন্য আমার দুঃখ হয়।
তুমি আমাকে যত চিঠি লিখেছিলে আরেকবার পড়ে দেখবে? সেগুলো এখনো ছিঁড়ে ফেলেননি? না। কেন ছিঁড়ে ফেলেননি? সবাইকে দেখাচ্ছেন? সবাইকে নয়, ধরো আজ যদি আমাদের সঙ্গে একসঙ্গে দেখে জয়ন্তবাবু কিছু একটা সন্দেহ করে মোকদ্দমা করেন, তবে সেই চিঠিগুলো আমাকে আদালতে দাখিল করতে হবে। আজকের দিনের কথা ভেবেই সেগুলি জমা করে রেখেছেন নাকি? আমার স্বামীকে অত ছোট লোক ভাববেন না। আপনার মতো পরনিন্দাই তার পেশা নয়। তুমি দান্তের নাম শুনেছ? বিয়াট্রিস। দান্তে 9 বছর বয়সে বিয়াট্রিসকে ভালোবেসেছিল। সে ভালোবাসার কথা সে গোপন করতে পারেনি। কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, সত্যিকারের যারা বিয়াট্রিসরা 18 বছর বয়সেই মরে যায়। তুমিও যদি 18 বছরই মরতে, তোমার যখন বিয়ে হয়নি, তাহলে আমিও হয়তো দান্তের মতো মহাকবি হতাম। তবে জানো কি, আমি মিথ্যাচারীকে সহজে ক্ষমা করবার মতো দুর্বল হতে শিখিনি। তাই অভদ্র হয়ে পৌরুষ দেখাচ্ছেন? এখন আপনি যান, আমার কি সর্বনাশ করেছেন তা তো জানলেন। তোমার স্বামী তোমাকে সন্দেহ করেন, আর করতেন। কি করে সেই সন্দেহ দূর করলে? সত্য কথা বলে। তবে আমাকে সত্য কথা বলতে দেবে না কেন? আসুন তোমার স্বামী, তাকে আমার সত্য স্পষ্ট করে জানিয়ে দেব। ভয় পাবে না তো তখন? কিসের ভয়? বলবো আপনি আমার বন্ধু ছিলেন। বন্ধু ছিলাম কেন, আছি, আজও আছি। দেখলে তো কত সহজ সমাধান। তোমার সঙ্গে আমার সম্পর্ক নেই বলছিলে না? আছে, আমরা বন্ধু। বসো আমার পাশে এই বোরাটাতে। আপনি বসুন, আমি কাজ সেরে আসি। এবার সত্যি তোমার আঁচল চেপে ধরে বাধা দেওয়ার সাহস হচ্ছে। তোমার কোনো ভয় নেই। তোমার সে চিঠিগুলো ছিঁড়ে ফেলেছি বই কি, পকেটে করে নিয়ে আসিনি। কী বা ছিল তাতে? মনে নেই, তবে তোমাকে ভয় পাইয়ে দেওয়ার মতো জিনিস ছিল হয়তো। বেশ, আমরা বন্ধু। সম্পর্কটাকে অনেক সহজ করে আনা গেছে। কিন্তু একদিন তুমি আমাকে সত্যিই ভালোবেসেছিলে। সেই 1926-এর মে মাস, দারুণ বৃষ্টি হচ্ছিল। আমি আর তুমি নৌকোতে করে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম। সেদিনের কথা তুমি তোমার স্বামীকে বলনি কেন? তেমন আরেকটা দিন কি তোমার জীবনে আসবে? ডুববো ঠিক, সেই ভেবে দুজনে হাতে হাত জড়িয়ে বাইরে এসে ঝড় দেখছিলাম। তুমি আমাকে কানে কানে বলেছিলে আমাকে অনাস্বাদিত মৃত্যুর মতো সুমধুর একটি চুম্বন দাও। এমন মজা প্রতিমা, তোমার ঠোঁট এসে আমার ঠোঁটে ডুবলো, কিন্তু নৌকা ডুবলো না। সেসব কথা কেউ বিশ্বাস করবে না। কথাটাকে বন্ধুর মতো করে বলো। সেসব এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে। তোমার সেই বিলেত পালিয়ে যাওয়ার আইডিয়াটার কথা মনে পড়ছে? একটু একটু। শেষকালে ব্যাপারটা কেমন বেরিয়ে পড়লো। সেটা তোমার বোকামির জন্য। আমার বোকামি কিসে? তুমি কেন বোকার মতো পাসপোর্টটা পাড়ার টেবিলের উপর ফেলে এসেছিলে? সত্যি, যদি ধরা না পড়তাম। তাহলে একদিনে আমরা ভেনিসে এসে নীড় বেঁধেছি। তাহলে তুমি আমাকে এমনি করে তাড়িয়ে দিতে পারতে না। সেসব দিনগুলি আমার সহজে সহজে ঘুম আসতো না। জেগে জেগে নীল, ফেনিল, বিশাল সমুদ্রের স্বপ্ন দেখতাম। সত্যিকারের সমুদ্র যা নয়, তার চেয়েও বড় করে সে সমুদ্রের ছবি আঁকতাম। সে সমুদ্রের চেয়েও আমার হৃদয়কে অনেক বড় মনে হতো। তুমি গেলে না কেন? একা একা যেতে ইচ্ছে করলো না। তুমি যাবে? চলো বেরিয়ে পড়ি, অনেক দূরে, যেখানে আমাদের অতীতকালকে ফেলে এসেছি। পেছনে আর চলা যায় না। আমরা ভুলতে পারি, তাই হয়তো এগিয়ে যেতে পারি। হারাতে পারি মানেই আমরা ঐশ্বর্যশালী ছিলাম। কিন্তু সে হারাবার কথাকে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে বেড়ানোর দীনতা আমাকে সত্যিই লজ্জা দেয়। আমাকে দেয় তৃপ্তি যে তুমি সবার কাছে এত সাধারণ, এত অপ্রয়োজনীয়, সেই তোমাকে হারিয়ে যদি আমি ঐশ্বর্যময় হয়ে উঠি, তাহলে তোমার মূল্য তুমিই ঠিক করো। তুমি আইসিএসটা দিয়েছিলে? দিয়েছিলাম, ফেল করেছি। ফেল করলে কেন? তুমি আমায় বিয়ে করলে না কেন? সেটা করলে পাশ করতে বুঝি? হয়তো পারতাম না, কিন্তু পাশ করলে তোমাকে বিয়ে করতে পাবো জানলে নিশ্চয়ই পাশ করতাম।
বিয়ে করতে পেলে না বলে এখন কি করছো? চাকরি। কোথায়? কাশিতে। মাইনে কত পাও? সেটা জিজ্ঞেস না করলেই পারতে। 65 টাকা। আশা করি এরপর বিয়ে করেছি কি না জিজ্ঞেস করবে না। আগের পুজোয় কাশিতে গিয়েছিলাম বেড়াতে। ব্রিজের ওপর থেকে সব ঘাটগুলিকে কি চমৎকার দেখায় বলো তো। তোমার সঙ্গে দেখা হয়ে গেলে ভারী ভালো হতো। চিনতে পারতে। না, তা কি আর পারতাম? নতুন যে জায়গাতেই গেছি ভেবেছি দূর থেকে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। দূর থেকে? কাছে এলেই ভয় করবে। তুমি তো ডাকাত। তোমার মতো নয়। দেখা হলে কি হতো? একটুখানি মন খারাপ হতো। মাঝে মাঝে মন খারাপ হলে বেশ লাগে। কাশিতে তুমি একলা গেছিলে? মানে? হ্যাঁ, একলাই গিয়েছিলাম। কাশিতে তুমি যদি আমার কাছে আসতে তাহলে ভয় পেতাম না। নৌকো করে গঙ্গায় বেড়াতে যেতাম। কিন্তু ঝড় উঠতো না। নাই বা উঠতো? এমন ঠান্ডা নদী তুমি দেখেছো? এমন মিষ্টি জল। আমি জলে পা ডুবিয়ে বসে থাকতাম, সারাক্ষণ গল্প করতাম তোমার সঙ্গে। নদীর জলে পা ডুবিয়ে আমার খুব ভালো লাগে না? আমার ঝড় ভালো লাগে। আচ্ছা, সেই নারায়ণগঞ্জে সেই ঝড়ে যদি আমাদের নৌকাটা ডুবে যেত? ডুবে যেত? মরে যেতাম তো নিশ্চয়ই। মরলে কি হয়? তুমিই বলো। ধরো দুজনে একটা নক্ষত্রলোকে বেড়াতে যেতাম। মঙ্গল গ্রহে নয়, এমন একটা তারা যা পৃথিবী থেকে একদমই দেখা যায় না। সেখানে গিয়ে দুজনে আবার স্টোভ জ্বালিয়ে মোহনভোগ রাঁধতাম। সেখানে হয়তো খিদে পেত না। পৃথিবীর সব নিয়মই যে সেখানে খাটবে এমন কি কথা আছে? আমরা তো যাচ্ছি পৃথিবী থেকে। সে গেলামই বা। সেখানে যে আমরা নতুন পৃথিবী সৃষ্টি করব। তোমার মা কেমন আছেন? গেল বছর পুজোর সময় মারা গেছেন। মারা গেছেন? তার অসুখের কথা আমাকে জানাওনি পর্যন্ত। জানালে কি হতো? তাকে আরেকবার দেখতাম, সেবা করতাম। আমার কথা তার মনে ছিল? চোখটা বন্ধ করো। কেন? একবার দুজনে চোখ বুজে ফের চোখ মেললেই হয়তো দেখতে পাবো এই ঘরটা সেই নতুন তারা হয়ে গেছে। আচ্ছা, আহ, উনি যদি এখন এসে পড়েন এরমভাবে? তখন আবার এই তারা তোমার স্বামীর শোবার ঘর হয়ে যাবে। কি বলবো তাকে? ভালোবাসার সময় দুজনই যথেষ্ট, কিন্তু বিয়ের পর পরিচয়টা আড়াল করবার জন্য আরেকজনের দরকার আছে। বলবে ইনি আমার সেই বন্ধু। তার সঙ্গে কিন্তু ডাকাতের মতো ব্যবহার করো না। মক্কেলদের মতো বেশ সমীহ করে কথা কয়ো, আমার জন্য অন্তত। তিনি ভদ্রলোক হলেই আমি বাঁচি। তুমি তো এখন চলে গেলেও পারো। বা তোমার স্বামীর সঙ্গে দেখা করে যাব না? বৈঠকখানাতে যাও না, আমি চা জল খাবার পাঠিয়ে দিচ্ছি। চা আমি খাই না। তোমার চেহারা খুব কাহিল হয়ে গেছে। বিয়েটা করলেই তো পারো। বিয়ে করলে কি চেহারা ভালো হয় নাকি? আচ্ছা, খুব যে শাসিয়েছিলে, কি নালিশ আছে তার কাছে? বলতাম প্রতিমা ভারী দুষ্টু হয়েছে। সত্যি, তোমার বিয়ে করাই উচিত। ভুলে যাবার পক্ষে বিয়ে করার মতো টনিক আর নেই। নিজেকে দেখে জেনারেলাইজ করো না। না, আমি তো একমাত্র সে নিয়মের ব্যতিক্রম। আজও তোমাকে ভুলিনি। গোড়াতেই তো তার চমৎকার পরিচয়টা দিয়েছো। সত্যি, আজও আমি সেই নতুন তারার স্বপ্ন দেখি। সেই তারাটা সাদা বরফে ঢাকা, গাছ নেই, পাথর নেই, বাতাস নেই, নিরেট নীরব তারা। যাবে সেখানে? ছাড়ুন, উনি আসছেন। কি হবে এখন? আসতে দাও, কি আবার হবে। প্রতিমা দরজার সামনে আসিয়া দাঁড়াইল।
জুতোর শব্দ ঘরের খুব কাছে আসিতেই নির্মল চট করিয়া উঠিয়া পড়িয়া বইয়ের আলমারির পিছনে গিয়ে লুকাইল। ক্ষণকালের জন্য পিছন ফিরিয়া এই ব্যাপারটা দেখিয়া নিমেষে প্রতিমার মুখ নিদারুণ ভয়ে পাংশু হইয়া গেল। জয়ন্তর প্রবেশ। বয়স 32 হইবে। মাথার সামনে অল্প একটু টাক, গোঁফ আছে, শাটিনের ট্রাউজার্স, তার উপরে আলপাকা চাপকান, গলায় কোনমোড়া কলার, করা একটা ইস্ত্রি করা, নিচে শু ছাড়িয়া মোজাশুদ্ধই চটি জুতা পরিয়া আসিয়াছে। মহা মুশকিলে পড়া গেছে। সুধার চিঠি এসেছে, দেখো। কার? সুধা ঠাকুরজির? হ্যাঁ, ঠিকানাটা ভুল লিখেছে, তাই ঠিক সময় পৌঁছায়নি। কোর্টে বিকেলবেলা পেলাম। কি লিখেছে? আজ সকালবেলা ঢাকা মেইলে কলকাতা পৌঁছেছে নাকি। স্টেশনে থাকতে লিখেছিল, কিন্তু দেখো তো কি কাণ্ড, চিঠির ঠিকানা লিখতে ভুল, 5টা পোস্ট অফিস ঘুরে তারপরে হাতে এলো। কার সঙ্গে আসছে লেখেনি? এই যে আমরা রওনা হব, বোধহয় স্বামীর সঙ্গে আসছে। তাহলে আর ভাবনা কিসের? ওর স্বামীর হয়তো কলকাতায় তেমন আত্মীয় স্বজন নেই, তাই আমাদের এখানেই উঠতে চেয়েছিল। খুব অন্যায় হয়ে গেল কিন্তু। তাতে আর তোমার হাত কি? চিঠি ঠিক সময় না পেলে আর কি করতে পারো? তবু তো জানো, ওর বাবা মানে আমার ছোটো মাবাবু আমাকে মানুষ করেছেন। ছোটো মাবাবু এলাহাবাদে ব্যাংকে চাকরি করতেন, সেখানেই ল পড়া ও পাশ করা। সেই ছোটো মামাবাবু হঠাৎ একদিন সন্ন্যাস হয়ে মারা গেলেন। রাত 10টায় খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন, একটু টুটা না করে ধীরে ধীরে নেমে গেলেন। সুধা আমাদের কত আদরের বোন, কতদিন দেখিনি তাকে। হ্যাঁ, ওর বিয়ের সময় তো আমরা যেতে পারিনি। কী করেই বা যাবো। দরিয়াপুরে মোকদ্দমাটা পেলাম, দিনে 32 টাকা ফি। আমার মতো নতুন উকিলের পক্ষে একটা দিনও কামাই করা চলতো না। তারপর তো একদিনও আদরের তোমার বোনটির খোঁজ নাওনি। সেসব তো তোমার দেখবার কথা। সেসব বিষয়ে কি তোমার হুঁশ আছে? দুখানা বাজে নভেল পড়তে পারলেই খুশি। এখন বলো তো, আমি ওদের কোথায় খুঁজি? ওরা নিজেরাই খুঁজে আসবে খন। ঠিকানাই তো জানে না, কত হয়তো ঘুরতে হবে। ওর স্বামী নিশ্চয়ই আর গণ্ডমূর্খ নয়, এমন একটা বিখ্যাত উকিলের বাসা চিনতে পারবে না। হরিশ চ্যাটার্জিতে গেলেই হরিশ মুখার্জির পাত্তা মিলবে। কিংবা ওর স্বামী কুমার গোবিন্দ হতে পারে। হয়তো স্টেশনে আমাকে না দেখে রাগ করে অন্য কোনো হোটেলে গিয়ে উঠেছে। সুধা ঠাকুরজির বিয়েটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল। নিজেই স্বয়ম্বরা হয়েছিল বুঝি? তাই তো শুনতে পাই। স্বামীটা নাকি বাউন্ডুলে। প্রেম অন্ধ। চোখের জল ফেলে ফেলে বুঝি? না, অসহ্য দীপ্তিতে। তুমি যাও, সব জামাকাপড় ছেড়ে আসো। তোমার খাবার এখনো তৈরি হয়নি কিন্তু। কেন তৈরি হয়নি? কি করছিলে এতক্ষণ? এ কি, মিষ্টির সর্বত্রও করনি? একটা বই পড়ছিলাম। তার জন্য তুমি আমার খাবার তৈরি করে রাখবে না? আমার কি ভীষণ খিদে পেয়েছে তা জানো? 10 রাত কাপড় পরতে জানলেও কাঁথা দিতে তো আর শেখনি। জানো তো, পা ছড়িয়ে বসে গিলতে, মাথার ঘাম তো আর পায়ে ফেলতে হয় না। অমন চেঁচিও না, 2 মিনিটে হয়ে যাবে। 2 মিনিটের খাবার আমি খাই না। বেশ, 2 ঘন্টাই লাগাবো তাহলে। আমার এমন খিদে পেয়েছে যে তোমার ঠাট্টা আমার ভালো লাগছে না। তুমি কেন আমার কাজে এত গাফিলতি করো? কবিতা লিখছিলে বুঝি? কবিতা লিখতে বসলে ওই তোমার এই গোবজোড়া মনে করে আমার এত হাসি পায়, লেখাটাই আর হয় না। তুমি বসো, আমি নিয়ে আসছি। যেও না প্রতিমা। সত্য কথা বলতে ভয় পাচ্ছিলে কেন? ঠিকই তো, কবিতা রচনাই তো করছিলে। একে বলো না, আমার বন্ধু, যে বন্ধু প্রেমের নগ্নতার একটি অন্তরাল রচনা করে, আমার নতুন তারার বন্ধু। লুকিয়ে এসব কাণ্ড হচ্ছিল। আমাকে মাফ করো প্রতিমা, বেশিক্ষণ লুকিয়ে থাকা গেল না। আলমারি পেছনে ডজনখানেক আরশোলা জামার ভেতর ঢুকে ভারী ব্যতব্যস্ত করে তুলেছিল। আপনি চায়নায় আরশোলা চালান করে দিতে পারেন না? সে ব্যবসায় কিন্তু লাভ হতে পারে। কে আপনি? এখানে কেন এসেছেন? ঠিক জেলার মতো হচ্ছে না কিন্তু জয়ন্তবাবু। এক হ্যাঁ কিংবা না বলে পার পাওয়া যাবে না। প্রতিমা, এ কে? উত্তর দাও।
আমার ছেলেবেলার বন্ধু, বহুদিন পর হঠাৎ এসে পড়েছিলেন। দুজনে বসে গল্প করছিলাম, তুমি ঘরে আসতে না আসতেই হঠাৎ উনি আলমারির পিছনে গিয়ে লুকোলেন। কেন লুকোলেন? শুনেছিলাম আপনি নাকি ভীষণ পালোয়ান, তাই ভয় পেয়ে লুকিয়ে গেছিলাম। ওই রাইট অফ প্রাইভেট ডিফেন্স। তাই জন্য আমার খাবার এতক্ষণ তৈরি হয়নি। আমাকে মাফ করবেন জয়ন্তবাবু, এত তেষ্টা পেয়েছিল যে আপনার মিছরির শরবতটুকু আমি খেয়ে ফেলেছি। এই নষ্টামি কতদিন থেকে চলছে? আমার কি দোষ? যদি একজন অভদ্রের মতো ভদ্রলোকের বাড়ির ভিতর ঢুকে পড়ে, আমি তাকে আমি তাকে আটকাই কি করে? তাছাড়া আমি তো স্বদেশী যুগে ডাকাতি করতাম। আমার সঙ্গে ছেলেবেলায় আলাপ ছিল, একেবারে তাড়িয়েও দিতে পারি না, তাড়িয়ে দিলেও শুনতো না। লোকটা এমন পিশাচ। ছেলেবেলাটা ডিফাইন করো। চুপ করো। কিন্তু কিন্তু ও তোমাকে দেখে যে আলমারির পিছনে গিয়ে লুকোবে, আর মুহূর্তের সমস্ত ব্যাপারটা যে বিষদৃশ্য ও ও এমন একটা বিশ্রী করে দেবে, তা আমি স্বপ্নেও ভাবিনি। আমি ঘরে ঢোকা মাত্রই যে আলমারির পেছনে লোক আছে সেটা বলনি কেন? তার জন্য আপনার স্ত্রীর কোনো দোষ নেই, দোষটা হচ্ছে আরশোলার। উনি ভেবেছিলেন যে আপনি হাত মুখ ধুতে নিচে নেমে গেলেই আমি তিরোধান করব, কিন্তু এই অভদ্র আরশোলাগুলোর জন্য সব জানাজানি হয়ে গেল। তবে যে তুমি বলছিলে পড়ছিলে, স্বামীর কাছে অমন দু চারটে মিথ্যে কথা স্ত্রীরা বলেই থাকে। আমার সঙ্গে কতদিন ধরে মিথ্যা ব্যবহার করছো? বন্ধুর অসাক্ষাতে না হয় স্ত্রীকে বকবেন, উত্তর দাও। আমি তোমার সঙ্গে কোনো দিনও কোনো মিথ্যে ব্যবহার করিনি। আমাকে অসহায় পেয়ে এই লোকটা আমাকে অপমানিত করছে। আমি তোমারই কাছে বিচার প্রার্থনা করছি। আপনি ভদ্রলোক? হ্যাঁ, এবার আমাকে বকুন। স্ত্রীকে বকে কোনো পৌরুষ নেই। ভদ্রলোক? যদি বলি ভদ্রলোক, আপনি বিশ্বাস করবেন? কখনো না। ভদ্রলোকের বাড়ির ভিতর ঢুকে এমন ইত্রামো কদিন থেকে করছেন? এই আজ থেকে। জানেন, আপনাকে আমি পুলিশে দিতে পারি। তাই দাও, এই পাষণ্ডর জেল খাটাই উচিত, পশু একটা। পুলিশে দিতে পারেন, তবে আপনি বিচক্ষণ উকিল বলে দেবেন না। বিচক্ষণ উকিল? তুমি কি ভাবছো চাকর বাকর ডাকিয়ে তোমাকে ছাতু করে দিতে পারি, জানো? তাও জানি, কিন্তু তাও আপনি করবেন না। তা আমি করব না? ডাকো তো রঘুয়াকে। রঘুয়া, রঘুয়া। আগে আপনার রঘুয়াকে দেখি, পরে পালাবো কিনা বিবেচনা করা যাবে। বসলে যে, যাও আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। রঘুয়া আসুক না। না, রঘুয়া আসবে না। তবু আমাকে একটু বসতে হবে। প্রতিমা, তুমি একটু যাও না নিচে, খাবার টাবার তৈরি করো না। আমার জন্য একটু করো, আমারও তো কম খিদে পায়নি। সুইচটা টেনে দাও, বেশ অন্ধকার হয়ে এসেছে, এক্ষুনি তারা ফুটবে। নিচে যদি রঘুয়াকে দেখো তাহলে পাঠিয়ে দিও। ছোট লোক কোথাকার, যাবে কি না বলো? বললাম তো, আমাকে আরেকটু বসতে হবে, একজনের প্রতীক্ষা করছি। কার? রঘুয়ার। আরে রঘুয়াকে ডেকে আনো না। রঘুয়াকে কেন? আমার মাথার পাতা পাঠাতে নয়, ওকে এক টুকরো কাগজে একটা ঠিকানা লিখে পাঠালে বাড়ি চিনে দিয়ে যেতে পারবে কি? আপনি কি ডাকাতি করতে এসছেন? চিঠি পাঠিয়ে সব বন্ধুদের ডেকে আনতে চান? শোনো, তুমি লালবাজারে এক্ষুনি একটা ফোন করে দাও। দাও ফোন করে। তোমার লালবাজারে আসুন আর শ্যামবাজারে আসুন, আমি উঠছি না। আগুনে জাহাজ পুড়ে গেলেও আমি ক্যাসাবিয়াঙ্কার মতো ঠায় বসে থাকবো। প্রতীক্ষা কাকে বলে শিখে রাখো প্রতিমা। আপনার নাম? নাম বললেও চিনতে পারবে না। আইন নামক প্রেয়সীটিকে শুনেছি অত্যন্ত হিংসাপরায়ণা, ভক্তকে আর কখনো দৃষ্টিপাত করতে দেয় না। আমার নাম তোমার মনে আছে প্রতিমা? আমার স্ত্রীকে নাম ধরে সম্বোধন করছেন যে? আস্পর্ধা। প্রতিমা নামটি শুনতে আপনার ভালো লাগে না? আপনি তো আশা করি ব্রাহ্মণ নন, আমারই মতো প্রতিমা পুজো করেন। তোমার মতলবটা কি আমাকে স্পষ্ট করে বলো। মতলব আর কি? মতলব আমাকে অপমানিত করা, আমাকে সব সময় সব জায়গায় কলুষিত করে দেখাতে। বলো, কেন এসেছো?
সেই বুঝে বিহিত করবেন? আমার মতলব একেবারেই ঘোরালো নয়, মিন্ট থেকে বেরিয়ে আসা নতুন টাকার মতোই ঝকঝকে। কেন এসেছি কারণটা তুমি সত্যি করে বলো না মিসেস সেন। আপনি একটা ঘৃণ্য কীটের চেয়েও অধম, তাই তার স্বামীর সামনে নারীকে অপমান করতে আপনার কুণ্ঠা আসে না। ভাবছেন এমনি ছল করে খুব বাহাদুরি হচ্ছে? তুমি একে গলা ধাক্কা দিয়ে বার করে দাও, যা হবার তা হবে। চটলে তোমাকে আর আগের মতো সুন্দর দেখায় না। বলবে না? চটবেন না বলছি। আলোটা জ্বালুন। কেন এসেছি? প্রতিমার সঙ্গে আলাপ করতে। কতদিন ওর সঙ্গে দেখা হয়নি। ও, আপনি একে বুঝি ভালোবাসতেন? ঠিক মনে নেই, তবে যাকে ভালোবাসতাম ইনি নন। তবে কিনি মনে নেই। আলাপ তো শেষ হয়েছে, এখন আপনি যান। যাচ্ছি, আর একটু, বড্ড দেরি করছে। আপনি ল অফ আইডেন্টিটিতে বিশ্বাস করেন? তাতে বলে যে সক্রেটিস সবসময় সক্রেটিস, এক তার অর্থ। আমি বিশ্বাস করি না। আজকের প্রতিমা আর 7 বছর আগের প্রতিমার সমান নয়। নিশ্চয়ই নয়। আলমারির পাশে আপনি লুকিয়েছিলেন কেন? চোরের মতো? হ্যাঁ, বীরের মতো নয় বটে। লুকিয়েছিলাম কেন ঠিক ব্যাখ্যা করতে পারবো না, কেন জানি না হঠাৎ মাথায় এলো। এই মাথা চাকার তলায় পিষে ফেলা উচিত। তার জন্য তোমার মাথা ব্যথা না করলেও চলবে। মোট কথা মতলব ছিল প্রতিমাকে একটু ভয় পাইয়ে দেব। প্রতিমার প্রতি করুণা? করুণা নয়, নির্দয়তা, তা আমি বুঝি। তার কারণ ছিল। কি কারণ? যে আমাকে ও দীর্ঘ 7 বছর ধরে ভালোবেসে এসেছে, তাকে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিতে ওর ভয় কেন? কেন ওর মুখ অপরাধীর মুখের মতো চুন হয়ে এসেছিল? ভয়? তোমাকে ভয়? আমাকে নয়, তোমার স্বামীকে। কেন আমার স্বামীকে ভয় করতে যাব কেন? হ্যাঁ, কেন ভয় করবে? একদিন যাকে ভালো লেগেছিল তাকে চিরকালই ভালোবাসতে হবে এমন তো কোনো মানে নেই। তেমনই একদিন যে ভালো লেগেছিল তার স্বীকার করতে তোমার লজ্জিত হওয়ারও কোনো মানে নেই। তোমাকে আমি কোনোদিন ভালোবাসিনি। একটা চিঠি বোধহয় সঙ্গে আছে, দেখি তো। শোনো শোনো, তুমি ওর কথা একটুও বিশ্বাস করো না। ও জালিয়াত, ও ডাকাত, একবার জেল খেটেছিল 6 মাস। ও সব করতে পারে। না, নেই, ব্যস্ত হয়েও না। যা হয়নি তা কখনো থাকে? যা থাকে না তা কখনো কি হয়? কি বলতে চানটা কি আপনি? হ্যাঁ, যা বলতে চাই যে অতীতকালে আমি ওর অতীত মৃত বলেই তো বেশি সুন্দর, বিস্তৃত বলেই তো বেশি রমণীয়, তাই নয় কি? যার প্রাণ নেই তার সৌন্দর্য কোথায়? সৌন্দর্য না থাক, সৌরভ তো আছে। যে বন্ধু ছেড়ে যায় তার বন্ধুতারই তো দাম বেশি। থাক থাক এইসব দাম টাম। আপনি এখন দয়া করে স্থান ত্যাগ করুন। আমার মাথা ঘুরছে, কোর্ট থেকে ভারী শ্রান্ত হয়ে এসেছি, এখন মুখ হাত ধুইনি, কিছু আমায় খেতে হবে। এই যুগের প্রতিভক্তির নমুনা দেখুন। তুমি যাও না নিচে, স্বামীর জন্য জলখাবার তৈরি করো গে। আপনি যান। বেশ তো, আপনি জামা কাপড় ছাড়ুন, মুখ হাত ধোন, প্রতিমা যাচ্ছে খাবার করতে। যদি হয় আমাকেও না হয় 1 পেয়ালা চা বানিয়ে দিও। আমরা চা খাই না। তবে না 1 গ্লাস মিছরির শরবত বানিয়ে দিও। ঘরে আর মিছরি নেই। আপনি যদি এখন এখান থেকে না যান তবে কিন্তু আমি সত্যি পুলিশ স্টেশনে ফোন করব। সত্যি এত দেরি করছে কেন? আচ্ছা, রঘুয়াকে একটু দেখে দিন না, এই গলির মোড়ের হলদে বাড়িতে একটা চিঠি দিয়ে আসবে। আপনার চোখ নেই না পা নেই যে আপনি সেই হলদে বাড়িতে নিজে যেতে পারছেন না? সময় নেই। সিঁড়িতে জুতার শব্দ করিতে করিতে ছুটিয়া সুধার প্রবেশ। সুধা বয়স 17-18 হইবে, পাতলা ছিপছিপে, ঝর্ণার মতো চঞ্চল। পরনে খুব ফিকে বেগুনি রঙের একখানা বেনারসি শাড়ি। বর্ষাকালে সূর্য উঠিবার আগে মেঘলা আকাশের মতো সর্বাঙ্গ হইতে আনন্দ বিচ্ছুরিত হইয়াছে। এই যে বৌদি, চিনতে পারছো? আরে তুই একা নাকি? কখন এলি? সকালে এসেছি, স্টেশনে ছিলে না কেন?
কি ভুল ঠিকানা লিখেছিস? কোথায় উঠেছিস? তারও ঠিকানা জানি না, চিনতে পারছো তো? পাচ্ছি না আবার, আমার বিয়ের সময় দেখেছিলাম। আমার বিয়ের সময় তো তোমাকে দেখলামই না। গন্ধর্ব বিয়েতে তো নোটিশ দেওয়ার প্রথা নেই। এখন এখন কোত্থেকে আসছিস? সঙ্গে বডিগার্ড আসেনি? লজ্জায় নিচে দাঁড়িয়ে আছে বুঝি? যাও, অভ্যর্থনা করে ওপরে নিয়ে এসো গে। উপরে তাহলে তো অনেক লোক হয়ে যাবে। সুধাকে এই এই ঘর থেকে নিয়ে যাও। দাঁড়াও, তোমাকে প্রণাম করি। তুমিও পা দুটো বাড়িয়ে দেবে নাকি? ও না, ও আমাদের কেউ নয়, ওকে প্রণাম করতে হবে না। প্রতিমা, ওকে ওই ঘরে নিয়ে যাও না। কেন? এই ঘরেই তো সবাই বেশ আছি। তোমাদের এই গলির মোড়ে হলদে বাড়িটাতে মালতী থাকে, আমার এলাহাবাদের সই। এগোতে দেখি নিচের ঘরের রোয়াকে বসে মালতী মেমদের বাক্সওয়ালার কাছ থেকে মেয়ের জন্য ফ্রক কিনছে। ওকে এমন জায়গায় দেখতে পাবো স্বপ্নেও ভাবিনি। অভাবনীয় রূপে ওকে দেখতে পেয়ে কি চমৎকার যে লাগলো। এতদিন পরে প্রতিমাকে দেখে আমার যেমন লেগেছিল। ওকে নিয়ে যাও না। আরে, যেতে না চাইলে আমি কি করব? এই সুধা, পাশের ঘরে যা তো। যাচ্ছি। মালতী কি আমাকে সহজে ছাড়ে? দু হাত ভরে যেন আকাশ পেয়েছে। এই উপমাটা কিন্তু আমার। নইলে ভবানীপুর এসেছি তো কতক্ষণ হলো। বললাম দাদার বাড়ি বেড়াতে এসেছি। ও বললে যাবিক্ষণ রাত্রে, খানিক থেকে যা, খাইয়ে দাইয়ে তবে ছাড়লে। কত গল্প যে করলাম, তাইতেই দেরি হয়ে গেল। তুমি এলে কার সঙ্গে ঠাকুরজি? মেয়েরা আজকাল ভোট পেয়েছে, নাচতে শিখেছে, গলির মোড়টুকু থেকে পায়ে হেঁটে দাদার বাড়িতে আসতে পারে না। তুমি চুপ করো। তোমাদের দেখে আমার কি যে ভালো লাগছে বৌদি। আমি কয়েকদিন থেকে যাব এখানে। রিটার্ন টিকিটের মেয়াদটা কতদিন? সেই খবর তোমার কি হবে বাপু? তোমাদের বাড়িতে রেডিও আছে প্রতিমা? আবার কথা বলে? না না, এই রেডিও থাকলে এই চ্যাটার বক্স মেয়েটিকে ঘন্টা তিরিকের জন্য চুপ রাখতে পারবেন। যা বকে! বকবো না, 100 বার বকবো। না না না, সুধা এর সঙ্গে কথা বলে না। পাশের ঘরে যা, আমি জামা কাপড় ছেড়ে যাচ্ছি। সুধা, এসো। যাচ্ছি। তোমাদের বাড়ি খুঁজে নিতে আমাদের অযথা কি বেগ পেতে হলো। এমন লোকের সঙ্গে এসেছি, রাস্তা বের করতেই 1 ঘন্টা। রোদ্দুরে আমার কম হয়রানিটি হয়েছে। তারপর মালতীর সঙ্গে দেখা। এমন আশ্চর্য দেখা খুব কম ঘটে। মালতী চমৎকার মেয়ে, তোমার সঙ্গে আলাপ করিয়ে দেব। চলো না, ওকে নেমন্তন্ন করে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই যাও। না, তুমি হুকুম দেওয়ার কে? আরে, বলছিলেন না ওকে ঘর থেকে চলে যেতে? এক্ষুনি যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, যেও না। ঠাকুরজি, লোকটা কিন্তু ভারী বাচাল। অত্যন্ত। কার সঙ্গে এলি ঢাকা থেকে? একা? পাগল নাকি? কার সঙ্গে আবার? ওই যে বসে আছে। এই বাঁদরটার সঙ্গে? দেখলে সুধা, তোমার এবার রীতিমতো অপমান বোধ করা উচিত। স্বামীর সামনে নারীকে অপমান করতে এদের কুণ্ঠা আসে না। তুমি এতক্ষণ তোমার নিজের পরিচয় দাওনি? দিয়েছি একেবারে হুবহু। আমি চোর, মাতাল, জালিয়াত, ছোট লোক, হ্যাঁ, প্রেমিক। তোমার ফিরিস্তিটা বলে দাও প্রতিমা। খালি অতীতকালের সম্বন্ধটা বলা হয়নি, তাও আর উচ্চ রইল না। অতীতকালের সম্বন্ধ মানে? বন্য পূর্বপুরুষদের কালটা তো অতীতকালই। তুমি বিয়ে করেছো? সুধাকে? খবরটা শুনে নিশ্চয়ই বিস্মিত না ব্যথিত বোধ করছো প্রতিমা? এতে এতে আমার আমার আর কিছু দুঃখ। বা, তোমার প্রেমের স্মৃতির প্রতি অপমান, এতে তোমার বেশি অপমানিত মনে করা উচিত।
সুধার দিকে তাকাচ্ছ কেন? সুধা সব জানে। সুধাকে আমি সব বলেছি। বলবার মধ্যে সত্য ছিল বলেই সাহসটা ছিল। আমি কিছুই বুঝছি না। এও বলেছি যে প্রেম আমি ফেলে এসেছি, সেই প্রেম আমার বিস্তীর্ণ আকাশ হয়ে থাক, বেদনায় নীল, ভাবে গম্ভীর। সুধার সঙ্গে আমার পথের প্রেম, পৃথিবীর প্রেম। আমি অত শত কবিত্ব বুঝি না। কি হলো তোমার? সুধাকে পাশের ঘরে নিরাপদ হতে বলছিলেন না? চলো সুধা, এ বাড়ির আর পাশের ঘরে নয়, এ বাড়ির বাইরে, রাস্তায়। তাই তুমি সুধার স্বামী বলেই তো ঠাকুর জামাই হয়ে আলমারি পেছন লুকিয়ে ঠাট্টা করছিলে। এরকম ঠাট্টা চলে। তোমাকে বাঁদর পড়েছে বলে লাগ করো না নির্মল। কপি থেকেই তো কবি। হ্যাঁ হ্যাঁ, সেই। আর উল্লুক থেকেই তো উকিল হয়। যা পোশাক, কথাটা নেহাত মিথ্যে নয়। সুধা, চলে এসো, আর সময় নেই। বা এক্ষুনি যাব কি? যাবে না তো কি? সতী সাজবে নাকি? সত্যি সাজবো মানে? বিয়ের পর সব মেয়েই এক একটি তৈলপক্ষ সতী সাজে, তার কথা বলছি না। সতী মানে দক্ষ কন্যা। সে এখানে কি? বলা যায় না, হয়ে যেতে পারো চট করে। মেয়েদের কি যখন যেমন সুবিধা, একটা কিছু হয়ে পড়লেই হলো। কেন রাগ করছো নির্মল? রাগ আমি করবো কেন? রাগ করবে তো সুধা, জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। স্বামীর নিন্দা, স্বামীর অপমান সে সহ্য করবে না।